কয়েকটা একটু দেখবেন। ভার্ব হচ্ছে সেই সব শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার প্রকাশ করে। এটি একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি বাক্যে ক্রিয়া বা কর্ম বোঝায়। ভার্ব ছাড়া কোনো বাক্য পূর্ণাঙ্গ হতে পারে না। ভার্বের সাহায্যে আমরা জানতে পারি যে কোনো কিছু করা হচ্ছে বা হয়েছে বা করা হবে। হেয়ার ইউ ক্যান সি, সবাই মন দিয়ে শুনবো, আমরা একটু কি শুনবো? ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। আমি কিন্তু বইয়ের ভাষায় না, আমি আপনাদের মতো করে, আপনাদেরই একজন, মনে করবেন আমি সেই গ্রামের টিচাররা যেভাবে বুঝাতো আমি সেইভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে একেবারে ডিটেইলস বুঝাই দিব। তো একটা আইটেম বোঝানোর পরে যখন আমি বলবো যে বুঝতে পেরেছেন, আপনি না বুঝলে আমি আবারও গোড়ার থেকে সেই গানটা শুরু করব, কিন্তু আপনাকে বুঝতেই হবে। যতক্ষণ না বুঝবেন আমি ততক্ষণ বুঝাবো। তো এক কথায় বলতে পারি ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা। খাওয়া, ঘুমানো, হাঁটা, গাড়ি চালানো, কবিতা লেখা, গল্প বলা, তারপর হচ্ছে গল্প শোনা, যে কোনো কিছু, এই যে কথা বলা, এগুলো হচ্ছে ভার্ব। তো দেখেন বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। এই ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন, এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা মেইন যে বিষয় সেটাই চলে যাব। ভার্ব কাকে বলে? ও, এইটা দেখানোর আগে আমি আরেকটা বিষয় দেখাবো। এটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এটা আমাদের কেন দেখতে হবে? কারণ এটা না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না। এটা হচ্ছে কনজুকেশন অফ ভার্ব। হুম। তো নতুন একটা শীট আমি দেখাচ্ছি যে কনজুকেশন অফ ভার্বের কতগুলো ফরমেশন হয়। আমরা জানি তিনটা, কিন্তু এই তিনটার বাইরেও কোনো কোনো ভার্বের কিন্তু পাঁচটা ভার্ব ফর্ম হয়। কোনো কোনো, কখনো আমরা দেখেছি কোনো কোনো ভার্বের পাঁচটি করে ভার্ব ফর্ম হয়। যেমন ডু ভার্বের একটা ব্যবহার যদি আমি বলি, এখানে দেখেন আমি লিখেছি নেম। আমরা সবাই জানি নেম মানে নাম। এতদিন আমরা সবাই কি জেনেছি বলেন? নেম মানে নাম। হুম। কিন্তু দেখেন এখানে কি লিখতেছি, এখানে লিখেছি নেম মানে সংজ্ঞা। এখানে আরো একটু যদি ভার্ব বলি, সংজ্ঞা দেওয়া। নেম মানে হচ্ছে সংজ্ঞা দেওয়া, এর ভি2 হবে নেমড। এই নেমড এর বাংলাটা কি হবে? সংজ্ঞা দিয়েছিল। কি হবে বলেন? এই নেমড এর বাংলাটা হবে সংজ্ঞা দিয়েছিল। আর এই যে ভি3 অংশ নেমড, এইটার অর্থ কি? সংজ্ঞা দিয়েছে। এই নেমড এর বাংলাটা কি হবে? সংজ্ঞা দিয়েছে, একটু মনে রাখবেন। তো আরেকটা দেখা যাচ্ছে নিড মানে দরকার হওয়া, নিডেড, নিডেড। এখন এই তিনটা ভার্ব ফর্ম কোথায় কাজে লাগে? যেমন এইখানে এইটা দিয়ে একটা বাক্য রচনা করি, পেলে। পেলে মানে খেলা করা। তো বলা হয় যদি রহিম ফুটবল খেলে, তখন এই ভি1 অংশটা আমাকে ব্যবহার করতে হবে, রহিম প্লেস ফুটবল। কি হবে বলেন? রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। হ্যাঁ, ব্যবহারটা দেখেন আপা, খুব ভালোভাবে দেখবেন। আর আরেকটা দেখাচ্ছি হচ্ছে, যদি বলা হয় রহিম ফুটবল খেলেছিল, তখন কিন্তু আপনাকে এই ভি2 অংশ ব্যবহার করতে হবে, অর্থাৎ রহিম প্লেড ফুটবল। রহিম প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলেছিল। আর যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্য করবেন, তখন আপনাকে এই ভি3 অংশ, ভি3 বা এটাকে ভার্ব 3 বলা হয়, অথবা পাস্ট পার্টিসিপল বলা হয়। কি ফর্ম বলা হয় বলেন? পাস্ট পার্টিসিপল, মনে রাখবেন। এই তৃতীয় অংশটাকে পাস্ট পার্টিসিপল নামে ডাকা হয়, অথবা ভি3 বলা হয়, অথবা ভার্বের 3 ফর্ম বলা হয়। পাস্ট পার্টিসিপল এইটা কোথায় ব্যবহার করা হয়? ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, এবং যে কোনো টেন্সের পারফেক্ট টেন্স করতে গেলে ব্যবহার করা হয়। যদি এরকম বলি রহিম ফুটবল খেলেছে, রহিম ফুটবল খেলেছে, তখন কি হবে? রহিম হ্যাজ প্লেড ফুটবল, রহিম হ্যাজ প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলেছে। আচ্ছা, এইটা দিয়ে একটা বাক্য করি, দেখেন তিনটা ফর্মই যখন আলাদা আলাদা হয় তখন আমরা সেইটা একটু দেখব। এখানে সবই তো ভি2 আর ভি3 প্রায় এক। এইটা দেখি, বিগিন, বিগান। এটা দেখেন, বিগিন মানে হচ্ছে শুরু করা। যদি বলা হয় আমি কাজটি শুরু করি, তখন কি হবে? আই বিগিন দা ওয়ার্ক, আই বিগিন দা ওয়ার্ক, আমি কাজটি শুরু করি। এটা যদি বলি আমি কাজটি শুরু করেছিলাম, তখন কি হবে বলেন? কথা বলতে হবে, তখন এই ভি2 হবে। এর উচ্চারণটা কি? আই, আই বিগান, ধন্যবাদ, আই বিগান দা ওয়ার্ক। একেবার শুরু থেকে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যদি আপনারা না বুঝবেন বলবেন যে স্যার আপনি এতক্ষণ যা বুঝালেন আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝাবো, আবার বুঝাবো। হুম। তো বলা হচ্ছে বিজ্ঞান, আই বিজ্ঞান দা ওয়ার্ক। আর যদি বলা হয় আমি কাজটা শুরু করিয়াছি বা আমি কাজটা শুরু করেছি, তখন কি হবে? আই হ্যাভ বিগান, বানানটা কি হবে দেখেন? বিইজিইউএন, আই হ্যাভ বিগান দা ওয়ার্ক। তো এই তিনটা ফর্মে কিন্তু আমাদের কাজে লাগবে। এই তিনটা ফর্ম অবশ্যই অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। শুধু মুখস্থ না, আমাদেরকে একেবারে টনা ঠুটস্থ রাখতে হবে। এখানে যতগুলো ভার্ব ফর্ম দেখেন, এখানে বেশিরভাগ আপনারা জানেন, বেশিরভাগ এখানে আপনাদের জানা, কিন্তু যেগুলো অজানা সেইগুলো একটু মন দিয়ে পড়তে হবে, আর কিচ্ছু করা লাগবে না।
যেগুলো অজানা শব্দ সেইগুলো একটু বেশি করে পড়তে হবে। যেমন বাই মানে কেনা, এটা কি হবে বলেন তো? মনে করেন আপনাদেরকে আমি ধরলাম, জিজ্ঞাসা করতেছি বাই মানে কেনা, এর ভি টু আর ভি থ্রি কি হবে? বট, বট। কি হবে বলেন? বাই মানে কেনা, বট, বট অর্থাৎ কিনেছিল, আর কিনি আছে। এই যে ভি থ্রি অংশ অনেকেই কিন্তু এটা জানে না। এই ভি থ্রি এর অংশের বাংলা অর্থ হচ্ছে ইয়াসি ইয়াসো। ভি থ্রি এর প্রকৃত বাংলা অর্থ ইয়াসি ইয়াসো। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি, তখন কি হবে বলেন তো? আমি ভাত খেয়েছি তখন কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস। দেখেন, একটা বিষয় কি জানেন, পার্সোনাল বেসে পড়তেছেন, এখানে লজ্জা করবেন না। আমরা অনেকেই লজ্জা করি, লজ্জা ঘৃণা ভয়, মনে রাখবেন সে পুরুষ হোক বা নারী হোক, তার জীবন থেকে লজ্জা ঘৃণা ভয়। আমি একটা ক্লাসে বলেছিলাম আমার স্টুডেন্টদেরকে যে জীবনে তিনটা জায়গায় কখনো লজ্জা করতে নেই। এক হচ্ছে খাওয়ার টেবিলে বসে খেতে বসে, এক হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগের বর্ণনা দেওয়ার সময়, আরেক হচ্ছে শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার সময়। এই তিন জায়গায় যদি লজ্জা করে আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন, লস টিচারের হবে না স্টুডেন্টের হবে? মনে রাখবেন। ক্যান মানে পারা, কুড মানে কি পেরেছিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে সব ভার্ব ফর্ম রয়েছে, এগুলো আমরা একটু পড়বো, হ্যাঁ। এই ভার্ব ফর্ম দেখার পর আমরা যে জায়গা মূলত দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে ভার্ব ফর্ম অর্থাৎ ডিটেইলস অফ ভার্ব। তো বলা হচ্ছে ভার্ব কাকে বলে? কোনো কিছু করাকে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন কাম, ইট, প্লে, হ্যাভ, হ্যাজ, ফেড ইত্যাদি। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের কি পার্ট বলেন? এসেনশিয়াল পার্ট, অর্থাৎ দরকারি অংশ। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। আমাদের জীবনে অক্সিজেন কি প্রয়োজন নাকি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজনীয়। তো এই ভার্বটাও কিন্তু ঠিক তদ্রূপ। এই ভার্ব হচ্ছে খুব এসেনশিয়াল। ভার্ব কত প্রকার ও কি কি দেখেন। বলছে ভার্ব প্রধানত দুই প্রকার। এগুলা কিন্তু আমরা অনেকেই জানি, তারপর আমরা একটু রিপিট করে দেখে যাচ্ছি। ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই ফাইনিট ভার্বটা কেমন? ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্বের বাংলা অর্থ কি দাঁড়ায়? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কেমন বলতে পারবেন? একটা ধারণা দিতে পারবেন? হুম, বর্ণা আপা পারবেন যে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কেমন হয়? আমি একটু বলি, দেখেন এখানে একটা বাক্য লিখেছি। বাক্যটা হচ্ছে হি সিংস এ সং। হ্যাঁ, যদি বলা হয় হি সিংস এ সং, সে একটা গান গায়। বর্ণা ইটস রাইস। নীলুফা রাইটস এ লেটার। এই যে দেখেন রাইটস লেখে, নীলুফা আপা একটা চিঠি লেখে। এইটা বললে আর কিছু শুনতে ইচ্ছা করে না। আমরা ভাত খাই। এখানে বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। এখানে বাক্যটা কি হলো? পরিপূর্ণ হয়ে গেল, আর কোনো কিছু শুনতে ইচ্ছা জাগে না। আমি ভাত খাই, সে স্কুলে যায়, তারা ফুটবল খেলে, আমরা মাছ ধরি। এগুলা হচ্ছে ফাইনিট ভার্ব। কোনগুলো এখানে ফাইনিট ভার্ব? এই যে ধরি, আমরা স্কুলে যাই। যাই বললে কিন্তু ক্রিয়াটা, কাজটা শেষ হয়ে যায়। বর্ণা চিঠি লেখে। কি করে? চিঠি লেখে। চিঠি লেখা বললে কিন্তু এখানে আর কোনো কথা শুনতে ইচ্ছা করে না। কিন্তু আমি যদি এমন একটা বাক্য বলি, দেখেন এই নন ফাইনাইট ভার্বে, ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বটা কেমন হয়? অবশ্যই। আমি এই জায়গাটা আবার দেখাবো, আবার দেখাবো যতক্ষণ না বুঝবেন। তো এই ফাইনাইট ভার্বটা হচ্ছে কি, এমন একটা ভার্ব বা ক্রিয়া যেটা বললে বাক্যের কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত হয়ে যায়, আর কোনো কিছু শুনতে ইচ্ছা জাগে না। এটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন যদি বলি আমি ভাত খাই, এর আগে বা পরে আর কি কিছু শোনার বাসনা থাকে? শুনতে ইচ্ছা করে বলেন? থাকে না। কিন্তু আমি যদি এই বাক্যটা বলি আমি ভাত খেতে, আমি এইটুক গিয়ে থেমে গেলাম, আমি ভাত খেতে। আপনারা বলবেন যে স্যার আর একটু বলেন, এরপরে তো আরো কিছু শুনতে ইচ্ছা করছে। আমি ভাত খেতে কি? আমি ভাত খেতে চাই। আরো শব্দ আছে, ইয়েস। তো এই যে চাই না, হ্যাঁ ঠিক ঠিক, আসল জায়গা ধরতে পেরেছেন। ধন্যবাদ। তো এইটা আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে আমি ভাত খেতে কি, আমি ভাত খেতে চাই। এই যে দেখেন এখানে এর উদাহরণ দিয়েছি। এটার আবার এখানে ভাগ করেছে অনেকগুলা, জিরান্ড সাবজেক্ট রূপে ইনফিনিটিভ। এই যে সেই ইনফিনিটিভ বা নন ফাইনিটটা মূলত মূলত হচ্ছে
টু প্লাস ভার্বের বেস ফর্ম, মনে রাখবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, মূল যে অংশটা। টু প্লাস ভার্বের বেস ফর্ম, দেখেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বা যারা লেদ মেশিনে কাজ করে, লেদ মেশিন বুঝেন তো, ওই যে দেখবেন মেশিনের কলকারখানার পার্টস পাতি টাতি তৈরি করে, বা ওই যে গ্রামের দিকে দেখবেন বা শহরে টিভি টেলিভিশন এসি ফ্রিজ নষ্ট হয়ে গেলে মেকারের কাছে নিতে হয় না, তো দেখবেন ওরা কিন্তু এটা পুরো জিনিসটা খুলে ফেলে, আবার কিন্তু জোড়া লাগাতে পারে। তো আমাদের এখানে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড এটা আলাদা আলাদা করে ফেলতে হবে, আবার একত্র করতে হবে। তো এখানে একটা কথা বলছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তো ওই ধরনের মেকার ওরা কিন্তু বিভিন্ন পার্টস নিয়ে খেলা করে, আর আমরা এখানে শব্দের পার্টস নিয়ে খেলা করব, বাক্যের পার্টস নিয়ে খেলা করব। এটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। কি বললাম, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। ইনফিনিটিভের মান অর্থ হচ্ছে ওই নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা। যেমন এর বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে বলেন তো, খেতে, যেতে, করতে, ধরতে ইত্যাদি। যেমন ওই যে আমি একটা বাক্য বলেছিলাম একটু আগে, আমি ভাত খেতে, এইটুক বলে আমি যদি থেমে যাই, আপনারা আমাকে বলবেন যে স্যার এখানে তো আরো কিছু শুনতে ইচ্ছা করতেছে, ভাত খেতে কি বলেন আরো কিছু। তখন আমি বলবো আমি ভাত খেতে চাই, আমি স্কুলে যেতে চাই, আমি তোমার সাথে ঘুমাতে চাই, আমি তোমার সাথে চিড়িয়াখানায় যেতে চাই। তো এই যে যেতে, খেতে, করতে, অর্থাৎ মনে রাখবেন টু যুক্ত ভার্বকে নন ফাইনাইট বলে বা ইনফিনিটিভ বলে। কি বললাম, টু যুক্ত যে ভার্ব তাকে হচ্ছে ইনফিনিটিভ বলে। তো এর সংজ্ঞাটা আমরা দেখবো, ভিতরে আরো অনেক জিনিস রেখে এসেছি, আমরা এগুলো একটু দেখে আসি। তো এটা হচ্ছে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তো ফাইনিট ভার্বের অর্থ কি, সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। যেমন হি সিংস এ সং, হি নোজ ইট। এই দেখেন হি নোজ ইট, সে এটা জানে। এই বাক্যটা বললে আর কিছু শোনার ইচ্ছা থাকে না, এটাকে বলে ফাইনাইট ভার্ব। আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কি সেটা আমরা একটু পরে দেখব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর ওইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন ওই যে বলেছি আমি ভাত খেতে, আমি স্কুলে যেতে, আমি বই পড়তে, এটা অসম্পূর্ণ বাক্য, এরপরে আরো কিছু শুনতে ইচ্ছা জাগবে, এটা হচ্ছে মূলত অসমাপিকা। অর্থাৎ ভার্বের পূর্বে টু যোগ করলে, টু ইট, টু গো, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো দেখেন ভার্বের আরো দুইটা প্রকার রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি বলেছি বলেন, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ইয়েস, কথা বলবেন, যে যত বেশি কথা বলবেন এই ভাষাটা কিন্তু আপনি তত দ্রুত শিখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথা যারা বলে না তারা ভাষা শেখে না, সহজ হিসাব। তো ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম। প্রিন্সিপাল ভার্বের দেখেন আমি কিন্তু বেসিক শিখাচ্ছি, এরপরে আমি 30 মিনিট বেসিক শিখাবো আর বাকি 40-50 মিনিট স্পোকেনের রুল করাবো। তো বেসিক যদি ভালোভাবে শেখা যায় স্পোকেনটা অটোমেটিকলি সহজ হয়ে যায়। কারণ আপনি যদি অঙ্কের সূত্র জানেন আর ওই সূত্রের ভিতরে অঙ্কটা যদি পড়ে, এর থেকে মজার জিনিস জগতে আর কিছু হয় না। অর্থাৎ এখানে অঙ্কের সূত্র জানার মতো। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, যেমন দেখবেন কলেজে কিন্তু একজন প্রধান থাকে, তাকে কি হেডমাস্টার বলে না প্রিন্সিপাল বলে? কলেজে যিনি প্রধান, হ্যাঁ কলেজে যিনি প্রধান তাকে, আর স্কুলে যিনি প্রধান তাকে কি বলে, হেডমাস্টার। আর ভার্সিটিতে যিনি প্রধান বিশ্ববিদ্যালয় তাকে কি বলে? না, অধ্যাপক তো আলাদা, প্রায় হচ্ছে, আর একটু চেষ্টা করেন। এই কলেজের যিনি হ্যাঁ কলেজের যিনি প্রধান তাকে বলা হয় প্রিন্সিপাল, আর বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান তাকে বলে ভাইস চ্যান্সেলর, ভিসি বলা হয়। দেখবেন যারা নামটা শুনেছেন ভিসি, বলে না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আরেফিন সিদ্দিক মহোদয় কিছুদিন আগে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে সেটাকে ভিসি বলা হয়, আর প্রাইমারি বা হাই স্কুলে বলা হয় হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, আর কলেজে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালের বাংলাটা কি বলতে পারবেন? আমরা দেখেন অনেক বাংলা মানে ইংরেজি জানি কিন্তু তার বাংলা জানি না।
কলেজের যিনি প্রিন্সিপাল, হাই স্কুলের হেডমাস্টারকে বাংলায় বলে প্রধান শিক্ষক। তো কলেজের প্রিন্সিপালকে বাংলায় কি বলে? বলেন তো দুইজনে, দেখি পারেন কিনা। দেখেন, আমি আমি টিচার, অবশ্যই ভালো কথা বলেছেন, খুব ভালো। কিন্তু আমরা এটা প্রায়ই বলি, প্রতিদিন বলি যে আমি কলেজে গিয়েছিলাম, তো প্রিন্সিপাল স্যারকে দিয়ে একটা কাগজ সই করাবো, আমার সার্টিফিকেট বা আমার মার্কশিট, কিন্তু প্রিন্সিপাল স্যার আসেনি, বা প্রিন্সিপাল স্যার আজকে অসুস্থ। আমরা, হ্যাঁ ধন্যবাদ, আমার মনের কথাটা বলে দিয়েছেন। না না, অধ্যাপক, হ্যাঁ, দেখেন লেখাপড়া শুধু শিখলে হয় না, হ্যাঁ, এই রুট গুলো জানতে হয়। অনেকে দেখবেন বেশি হায়ার এডুকেটেড না, কিন্তু তারা এই ইনস অ্যান্ড আউটস, জ্ঞানের এই খুঁটিনাটি। আমি যদি মোবাইল ফোন সম্পর্কে বলি, মোবাইলের একটা ইংরেজি শব্দেরও আমরা বাংলা অর্থ জানি না। আমরা বলি না যে আমার মোবাইলের সেটিংস সমস্যা হয়েছে, আমার মোবাইলের প্রোফাইল পিকচার পাল্টাতে হবে, আমার মোবাইলে একটা মেসেজ এসেছে, এমনকি মোবাইল শব্দের অর্থ কি এইটাই আমরা জানি না। জানি, প্রত্যেকে, এমনকি অনেকে দুইটা তিনটা, আমার তো দুইটা মোবাইল ফোন, অনেকের আরো বেশি আছে, তিনটা চারটাও কেউ ব্যবহার করে, অনেক লোকে দেখেছি যারা ভিআইপি পার্সন, প্রচুর ফোন আসে, তাদের চারটা করে মোবাইল থাকে, তিনটা, দুইটা। তো এই মোবাইল শব্দের অর্থ কি? আমরা কম বেশি অনেকে এখন মোবাইলে ক্লাস করতেছেন, কেউ ল্যাপটপে। এগুলো কি কখনো কোথা থেকে শিখেছেন বা শেখার? ভুলে ভুলে গেলে কোনো কাজ হবে না, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মোবাইল মানে মনে রাখবেন ভ্রাম্যমান। ভ্রাম্যমান মানে যে ঘুরে বেড়ায়। অর্থাৎ আজকে আপনি হংকং এ আছেন, নীলুফা আফা কানাডা থেকে ক্লাস করছে, আপনারা যখন দেশে আসবেন মোবাইলটা কিন্তু আপনারা বহন করেই নিয়ে চলে আসতেছেন। ভ্রাম্যমান মানে হচ্ছে যে ঘুরে বেড়ায়। দেখবেন ওই শহরে বিভিন্ন ওই যে, হুম, ভ্রাম্যমান মানে হচ্ছে ঘূর্ণায়মান, যা কিছু ঘুরছে, অর্থাৎ যা কিছু সব জায়গায় ঘুরে বেড়ায়। হুম, বলেন, হচ্ছে, বলেন বলেন। গতিময়, হ্যাঁ, গতিময় দিলেও হয়। সিনোনিম অ্যান্টোনিম আপনি যেটাই দিবেন সেইটাই হবে, এখানে ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহারের উপর নির্ভর করে। তো যাই হোক, আমি পয়েন্টে চলে আসি। এই অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব, তা প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে অধ্যাপক বলা যাবে না, এটা হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষ, হ্যাঁ, অ, অধয় জফলা ক্ষিয়, অধ্যক্ষ, মনে রাখবেন। প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে অধ্যক্ষ। আর আরেকটা যেটা বলেছিলেন অধ্যাপক, এটা প্রিন্সিপালের অনেক নিচের একটা পদ। যেমন বলা হয় যে আমি ঢাকার তিতুমির কলেজের অধ্যাপক, মিরপুর বাংলা কলেজের ইংরেজির অধ্যাপক, আমি সরকারি। অধ্যাপকের ইংরেজি এখানে প্রফেসর দিতে পারেন, প্রফেসর। হুম, হ্যাঁ, লেকচারার, হ্যাঁ, লেকচারার মানে আবার আলাদা। লেকচারার শব্দের প্রকৃত মিনিংটা হচ্ছে ওখানে বলা হয় প্রভাষক। প্রভাষক, এটা কিন্তু, দেখেন আমি একটু বাংলাটাও শিখাই। প্রভাষক শব্দটা তৈরি হয়েছে ভাষণ দেওয়া, মানে হচ্ছে কথা বলা। তো প্রো উপসর্গ যুক্ত করা হয়েছে প্রো। প্রো, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে এখানে উপসর্গ, ভাষক, অর্থাৎ যিনি প্রকৃষ্ট রূপে খুব দারুণভাবে বক্তব্য দিতে পারেন, ভাষণ দিতে পারেন, তাকেই প্রভাষক বলা হয়। রুট ওয়ার্ডস শব্দের উৎপত্তিটা জানতে হবে। এটা একটু পড়েন তো, এখানে প্রিন্সিপাল ভার্বে কি কি আছে। এই যে এখান থেকে প্রিন্সিপাল ভার্ব অন্য কোনো, প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12। কোনো বাক্যের এস ই এস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন সালমা গোস টু দ্য মার্কেট। কি বলেছি? সালমা গোস টু দ্য মার্কেট। তো এখানে প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। একটা সেন্টেন্স পড়ে যে কোনো জিনিস সেটা নিজেদের ব্রেনে কিন্তু ঢুকানোর চেষ্টা করতে হবে যে এই বাক্যটায় কি বলতে চাচ্ছে। তো এখানে কি বলেছে? প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, কারো সাহায্য লাগে না। কেমন বলেন তো? আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটুকু? ইট। এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটুকু হবে? ইট। ইট মানে খাওয়া। কারো সাহায্য ছাড়া এ নিজে নিজে বাক্যে বসতে পেরেছে, বাক্যের অর্থ সম্পন্ন করতে পেরেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো দেখেন এখানে আরো বলছে প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব,
আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি, এটা আমরা খুব ভালোভাবে পড়বো। নীলুফা আপা এখান থেকে একটু পড়েন তো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়েন, পড়লে কাজ হবে। ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি feels tired, he feels tired, he goes to school. In intransitive verb, intransitive verb না স্যার? হ্যাঁ, এটা উচ্চারণ হবে ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ বলেন, বলতে বলতে ঠিক হয়ে যাবে। ইনট্রানজিটিভ প্রথমটা হচ্ছে দেখেন, হ্যাঁ বলে বলে। যেমন সিং, ফ্লাই, কাম, গো, ডান্স, সুইমিং, রাইস, ফ্রাই, ব্যাং, লাভ, লাভ দেখতেছে হাসানো, লাভ, লাভ, LAUGH। রাই, হুম, আরিফ, রাই, স্লিপ, স্টপ, সিট, রেস্ট, ফেল, ব্রেক, ক্লোজ, ডাই, সিঙ্ক, স্মোক, সারেন্ডার, 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 হ্যাঁ সারেন্ডার, ওপেন। হ্যাঁ, সারেন্ডার মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করা বা নত স্বীকার করা, সারেন্ডার। যাই হোক, তো এতক্ষণ কি শিখলাম, আমি এক কথায় যদি বলে দেই, একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব প্রথমটা, এটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। আরেকটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, আরেকটা কি হবে, ইনট্রানজেটিভ ভার্ব। হুম, অর্থাৎ ট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা, সরি সকর্মক ক্রিয়া। ট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক, এই দুইটা কেমন আমি এক কথায় উদাহরণ দিয়ে বুঝাই দিব। আমরা বাক্যের কর্ম নিশ্চয়ই চিনি, যেমন অবজেক্টকে বলা হচ্ছে কর্ম। যদি বলা হয় এই যে বাক্যটা দেখেন, হি গোজ টু স্কুল, এর অর্থ হচ্ছে সে স্কুলে যায়, এর অর্থ হচ্ছে সে স্কুলে যায়। আর এই বাক্যের অবজেক্ট বা কর্ম কি, স্কুল। অবজেক্ট হচ্ছে স্কুল বা টু স্কুল, এই টোটাল আমি একটু প্রেপোজিশনকে যোগ করে ধরে দিলাম, টু স্কুল, এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তো মনে রাখবেন, এখানে একটা মাত্র ভার্ব রয়েছে এই বাক্যে, সেটা হচ্ছে গোজ। কি ভার্ব আছে, গোজ। আর এই গোজ ভার্বের, এই গোজটা হচ্ছে ভার্ব, আর এই গোজ ভার্বের একটা অবজেক্ট রয়েছে টু স্কুল। টু স্কুল, গোজ ভার্বের একটা অবজেক্টের নাম হচ্ছে টু স্কুল। তো এইরকম যেসব ভার্বের ডান পাশে বা ভার্বের পরে কোনো অবজেক্ট বা কর্ম থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে, ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক। ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক, অর্থাৎ যার সাথে কর্ম আছে, স মানে সাথে। হুম, স্বাধীন বানান লিখতে গেলে দেখবেন দন্তস্বয় ব ফলা দেয়া লাগে, দন্তস্বয় ব ফলা আকার ধয় দীর্ঘিত দন্তানো, এটা হচ্ছে স্বাধীন। তো এখানে বটা না দিলে নয়, এই জন্য ওটা ছোট্ট করে ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো এখানেও ঠিক তাই বলছে, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে গোজ, এই যে হি গোজ টু স্কুল, এই টু স্কুলটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর এটা হচ্ছে গো ভার্বের, এই যে একটা ভার্ব লিখেছি গো, এই গো ভার্বের অবজেক্ট বসেছে এখানে টু স্কুল, তাই বলা হচ্ছে হি গোজ টু স্কুল। প্রিন্সিপাল ভার্বের এই গোসটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, আপনি সেটা অবশ্যই ধরতে পারেন। একটা বিষয় মনে রাখতে হবে কি, ওই যে দেখবেন এক একজনে বিভিন্ন ভূমিকায় কিন্তু অভিনয় করতে পারে, একটা ব্যক্তি কোনো সিনেমায় দুই তিনটা ভূমিকায় অভিনয় করতে পারে। তো এখানেও ঠিক তাই বলছে, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই গোজ ভার্বের অবজেক্ট বা কর্ম হচ্ছে টু স্কুল, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। আর আরেকটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, আরেকটা কি ভার্ব আছে, ইনট্রানজেটিভ। এটা আরো সহজ, খুবই সহজ। কেমন, এটা আমি সংজ্ঞা না দেখে পড়াই। বলছে কি, যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, একটা জায়গায় যেমন এখানে গোজ ভার্বের অবজেক্ট বা কর্ম আছে টু স্কুল, এই জন্য এই গোজ ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, এর একটা অবজেক্ট বা কর্ম আছে। আর আরেকটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, যার অবজেক্ট বা কর্ম থাকে না, তার অবজেক্ট বা কর্ম থাকে না, এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কেমন দেখেন, এই যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না,
তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, অবজেক্টের দরকার হয় না। যেমন আমি যদি এটা বলি দা গার্ল সিংস, বালিকাটি গায়, কি গায়, কোনো অবজেক্ট কিন্তু আমি দেইনি। যদি বলা হয় বার্ডস ফ্লাই, কি বললাম, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, আমি যদি বলি পাখিরা কোথায় ওড়ে, কিভাবে ওড়ে, কেন ওড়ে, কোনো কিছু দেওয়া নেই। এখানে মনে রাখবেন ইন্ট্রানজিটিভ ভার্বে দুইটা জিনিস থাকে, সাবজেক্ট থাকে আর ভার্ব থাকে, অবজেক্ট বা কর্ম বলে কোনো জিনিস থাকে না। কোথায় থাকে না? ইন্ট্রানজিটিভ ভার্বে। এগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ, আমি একটু পরে স্পোকেনের জায়গাটা আসতেছি। যদি এগুলো নিয়ে পড়ে থাকা হয় তাহলে মনে থাকে। এখন ক্লাস করতেছি 1 বছর, তো তারপরে আস্তে আস্তে এটা যদি একবার না ঘাটা হয় আসলে এই গ্রামার গুলা ভুলে যাওয়া হয়, এগুলো একদম, মনে থাকে। একদম আমার মনের কথাটা বলেছেন। অনেক স্টুডেন্ট আছে তারা 3 মাস 4 মাস ক্লাস করার পরেও বলে কি যে স্যার আমার তো ভাষাটায় ভয় কাটতেছে না, আমি তো পুরোপুরি কথা বলতে পারতেছি না। এর কারণ হচ্ছে ওই যে রেগুলার সময় দিতে হবে। রেগুলার যারা সময় দিতে পারবে তারা দ্রুত ভাষাটা শিখে যাবে, এখানে কোনো জাদু মন্ত্র বিদ্যার প্রয়োজন হবে না, আপনাকে সময় দিতে হবে। হুম। তো আমরা যারা আসতেছি তারা তো শুধু মূলত মানে কথা বলা শেখার জন্য শেখার জন্য, আসতেছি, কিন্তু হ্যাঁ যারা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যারা যারা গ্রামার্টিক্যালে কথা বলতে চায় তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো খুব প্রয়োজন আছে, যে অবশ্যই অবশ্যই। তবে দেখেন, আর যারা গ্রামার ছাড়া শুধু হুম স্পোকিং করতে চায় হুম হুম, তাদের জন্য আমার কাছে মনে হয় না যে গ্রামারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাদের জন্য রিডিং এবং ইয়াগুলা ভোকাবুলারি গুলো মনে হয়, কিন্তু আমি দরকার। জানি না, আপনি হুম হুম। অবশ্যই টিচার, আপনার এটা না ঠিক ভালো আছে, জ্ঞান আপনি থাকবে। একদমই ঠিক বলেছেন, কিন্তু আমি বলবো যারা স্পোকেন বা গ্রামার মানে রাইটিং পার্ট বা টোটালি নিজেকে ডেভেলপ করতে চায় তাদের জন্য এটাও জানা প্রয়োজন। কারণ মনে করেন এই অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, ফাইনিট, নন ফাইনাইট, ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ, এইগুলা যদি আমরা না জানি, আপনি মনে করেন কথা বলা শিখলেন কিন্তু এমন এমন জায়গায় গিয়ে আটকে যেতে হবে যেটা অকল্পনীয়। এর জন্য আমাদেরকে গ্রামারটা শিখতেই হবে। তো দেখেন এখানে আরেকটা জিনিস আমরা শিখতে চাচ্ছি। তাই না? আমাদের teacher হুম 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 কথা বলে, হুম হুম কিন্তু দেখা যায় এগুলো মানে যারা মূলত ক্যানাডিয়ানরা আছে বা ওরা আসলে তো ওরা বুঝে, বাট ওরা কিন্তু মানে একটু অন্য, মানে অন্য মাইন্ডে, মানে অন্যদিকে, মানে অন্যভাবে তাকে বুঝে যে আমরা আসলে আমরা কিছু জানি না, কিন্তু স্মার্টলি মনে হয় না তখন। ধন্যবাদ, ঠিক ঠিক। বুঝে যে smart মনে হুম হয়। হুম। আর সেক্ষেত্রে তো অবশ্যই গ্রামাটিক্যাল লাগবে। অফকোর্স, অ্যাবসলিউটলি রাইট। আপনি আপনি যে স্টেটে আছেন ওখানে, অবশ্যই আপনি যে স্টেটে আছেন ওখানে এখন আবহাওয়া কেমন, ঠান্ডা না গরম না বসন্ত? আর বাংলাদেশের মতো ওয়েদার, তবে মানে অত গরম না বাংলাদেশের মতো। আইসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না এটা আমি কালেক্ট করি, আমার কালেক্ট করতে খুব ভালো লাগে যে পৃথিবীর বিভিন্ন দেশের, তো ওখানে। এক্সাম্পল, কালকে আমি একটা ওষুধ আনতে গেছি, আমার হুম, একটা চোখ লাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ। হুম ওষুধ আনতে গেছি, হুম আমি তাকে বুঝাইতে পারছি কিন্তু স্মার্টলি বুঝাতে পারি না, তো সেও বুঝছে হুম। যে আমি যে মানে কোন টাইপের, সেও বুঝলো না এসব করে। দেখেন পৃথিবীর অনেক দেশ থেকে অনেক স্টুডেন্ট পড়ায়, আমেরিকা থেকে থাকে, কানাডা থেকে অলরেডি অনেক আছে। এই যে বর্ণা আপা ক্লাস করছে হংকং থেকে, রাশিয়া, ফ্রান্স, দুবাই, কানাডা, সিঙ্গাপুর, অনেক দেশের ছেলেমেয়েরা মানে স্টুডেন্টরা আপনাদের মতো, যারা স্টুডেন্ট বলবো না, লার্নার্স, ক্লাস করছে আমার কাছে, সোহাগ স্যারের কাছে। তো একটা বিষয় আমরা অভিজ্ঞতা অর্জন করেছি কি জানেন, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে প্লেনে উঠে আপনি যে দেশেই যান, সেই ইন্ডিয়া হোক, নেপাল হোক, বাড়ির পাশের কোনো দেশ হোক অথবা অনেক দূরের দেশ হোক, বাইরে যেতে হলেই তিনটা জিনিস শিখে যেতে হবে। একটা হচ্ছে ইংরেজি ভাষা, আরেকটি হচ্ছে কম্পিউটার জ্ঞান, আরেকটি হচ্ছে ড্রাইভিং। কারণ আমেরিকা থেকে যারা ক্লাস করে আমার কাছে বিভিন্ন টাইমে, অনেকেই আছে, এই মুহূর্তেও আছে অনেকে, আজকে আপনাদের সাথে নাই অন্য ব্যাচে। তো তারা একজন রয়েছে প্রায় 65 বছর বয়স, বাংলাদেশে চাকরি করতো, উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছে। তো ওখানে গিয়ে উনি কিন্তু একটা কিন্ডার গার্ডেন স্কুলে জব করতেছে এখন। তো তারপরও ওনার বাসায় কিন্তু ছেলে মেয়ে বা আর যারা রয়েছে সবাই যে যার কাজে চলে যায়, একটা প্রাইভেট কারও বাসায় থাকে। তো এখন উনি চায় যে আমি একা একা একটু ঘুরবো, কিন্তু উনি পারে না কারণ উনি গাড়ি চালাতে পারে না। তো এই বয়সে 65 ইয়ার্স ওল্ড, এই বয়সে এসে ওনাকে এখন ড্রাইভিং শিখতে হচ্ছে আমেরিকায়। এই বয়সে এসে ওনাকে কম্পিউটার শিখতে হচ্ছে, কেননা সবকিছুই।
বয়স যতই হোক না কেন, শিক্ষার আনন্দ উপলক্ষে শেখার আনন্দ অ্যাকচুয়ালি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে দেখেন এই যে আপনারা যদি ভাষাটা শিখতেন আমার কাছে পড়তে আসতেন না, আর সেটাও বড় কথা না, মেইন কথা হচ্ছে আপনি ওই যে এই যে যেমন নীলুফাফা কানাডা থেকে ক্লাস করছেন, ওনার এই যে পিআর পেতে হবে বা আইএলটিএস দিতে হবে বা ওখানে ভালো একটা জব পেতে হবে, এর জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষাটা। যদি স্পন্টেনিয়াসলি পানির মতো নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারতো, ওনার এই পিআর বা ওই সে মানে নাগরিকত্ব পাওয়া যা কিছু হোক সব কিছু ইজি হয়ে যেত, ওখানে একটা চাকরি খুঁজে নেওয়া সহজ হয়ে যেত। কারণ তারা মনে করতো যেহেতু আমাদের ভাষা বোঝে, আমরাও তাদের ভাষা বুঝি, অর্থাৎ এখানে সবাইকে, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক আর ক্যানাডিয়ান হোক, সবাইকে এক করে দিচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে কিন্তু সবাইকে একাকার করে দিচ্ছে। হুম। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মনে করেন আপনার কোনো রিলেটিভ সে চাচ্ছে বিদেশ যাইতে, তাকে আগে উপদেশ দিতে হবে যে সে যেন ভাষাটা খুব ভালোভাবে শেখে। তো ভাষা শেখার ভিতরে আমাদের এই স্পোকেনটা বেশি প্রয়োজন, কারণ আপনি কতটা জানেন, কতটা লিখতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। গ্রামার শিখে এই ভাষাটাতে আপনাকে কথা বলতে হবে বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে। যেমন এই যে বললাম আমি, আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না, ইউ ওন্ট গো এনিহোয়ার উইদাউট মি। এটা হচ্ছে উইদাউট এর একটা ব্যবহার। এই যে উইদাউট হিম তাকে ছাড়া, হুম, উইদাউট ইউ তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি ঢাকায় যাব না, এটা কি হবে বলেন তো? উইদাউট ইউ আই ওন্ট গো টু ঢাকা। হ্যাঁ, ওন্ট, উইল নট কে, উইল নট কে বলতে হয় ওন্ট শর্ট ফর্মে, তো বলছে উইদাউট ইউ তোমাকে ছাড়া আই ওন্ট গো টু ঢাকা, আমি ঢাকায় যাব না। যদি বলা হয় উইল নট কে ওন্ট বলেছি, ওন্ট। যেমন ডু নট কে, হ্যাঁ ওন্ট। এই যে দেখেন এখানে লিখেছি এই যে ওন্ট, ইউ ওন্ট গো এনিহোয়ার, তুমি কোথাও যাবে না উইদাউট মি আমাকে ছাড়া। বলছে যে তুমি আমাকে ছাড়া যেন কোথাও যেও না। তাহলে এই যে উইল নট কে বলা হচ্ছে ওন্ট, ইউ ওন্ট গো এনিহোয়ার উইদাউট মি। হুম, আমাকে ছাড়া, অর্থাৎ উইদাউট মানে হচ্ছে ছাড়া, উইদাউট মানে কি হবে বলেন? ছাড়া। তো এরপর আমি আরো একটা দেখবো, উইদাউট এর আগে একটা বিষয় দেখবো, খুব ভালো একটা রুল দেখছি, জাস্ট ওয়েট। উইদাউট এর পরে আমরা উইথ দিয়ে একটা দেখতে পারি, উইথ, উইদাউট, এই যে দেখেন পেয়েছি, এই যে উইথ একটা দেখলাম, উইদাউট মানে ছাড়া, আর উইথ মানে দেখবো সাথে, তার বিপরীত। যেমন আমার সাথে এর ইংরেজি কি হবে? উইথ মি। তার সাথে উইথ হিম। হুম, উইথটা থাকবে কিন্তু শুধু প্রোনাউন গুলো চেঞ্জ হবে, তার সাথে উইথ হার, মহিলা হলে হার, আমাদের সাথে উইথ আস, আমাদের সাথে উইথ আস, তাদের সাথে উইথ দেম। কি হবে বলেন? তাদের সাথে হলে উইথ দেম। আচ্ছা, জাস্ট ওয়েট এ বিট। তো এগুলো হচ্ছে উইদাউট, আর একটা হচ্ছে উইথ। জাস্ট ওয়েট 1 মিনিট। আচ্ছা, কালকে মনে হয় একদিন স্যারের বইটা আমি হাতে পাবো। পাবেন? যেগুলো পড়াবেন স্যারের বই থেকে পড়াবেন স্যার, জি না? হ্যাঁ জি, হ্যাঁ, আমি হাতে পাবো কালকে ইনশাআল্লাহ। সবই পাবেন, কোনো সমস্যা হবে না। আপনি হচ্ছে লেগে থাকবেন, হ্যাঁ। এই বর্ণা আপা দেখেন লেগে রয়েছে, লেগে না থাকলে আসলে শেখা যায় না। একটা বিষয় কি জানেন, যে কোনো বিষয় জিনিস আপনি আপনি অর্জন করবেন, যে কোনো বিষয় হোক, আপনি কোনো ডিগ্রি হোক। হুম, মনে হয় পারবেন, কারণ আপনি তো কানাডায় তো মোটামুটি সবাই ইংলিশেই কথা বলে, তাই না? তো বলে মানে আমি বুঝি, এখন যে আমি আমার যে এটা জড়তা বা আমি বুঝি, আমি বুঝাই বলতে পারি না, যে গ্রামাটিক্যাল প্রবলেম বা এটা বলবো হবে কিনা। না, আমি শুধু এটা জানতে চাচ্ছি তাদের কি আলাদা কোনো ভাষা আছে ইয়াতে? নেটিভদের, নেটিভদের ভাষাটা আর কি পরিপূর্ণ কানাডিয়ান ভাষা, যেটা কানাডিয়ান ভাষা তাহলে আলাদা আছে। হুম, হুম, ওদের আলাদা আছে। আচ্ছা। হুম হুম। ভাষা। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলার সময় পাবো, তো দেখেন আমাদের সময় ফুরিয়ে যাবে দ্রুত। বলছে উইথ মি মানে আমার সাথে, উইথ হিম তার সাথে, উইথ হার তার সাথে, উইথ আস আমাদের সাথে, উইথ দেম তাদের সাথে। কি বললাম বলেন? উইথ দেম তাদের সাথে। তা এতক্ষণ আমরা উইদাউট দিয়ে বাক্য করেছি, উইদাউট হিম, উইদাউট ইউ। এখন আমরা উইথ দিয়ে শিখতেছি। যেমন যদি বলা হয় আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। আমার সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট উইথ মি। সবসময় আপনি উইথ ইউ, উইথ মি, হ্যাঁ, যখন যেটা হয়, যদি বলা হয় তা, হ্যাঁ, এই উইথটা দিয়ে আপনি যে কোনো প্রোনাউন ব্যবহার করতে পারেন। যদি বলা হয় আমি তার সাথে আসব, আই উইল কাম উইথ হিম। দেখেন এতটুক তো আপনি পারেন যে তার সাথে আসবো, আসবো বললে কি ফিউচার টেন্স বোঝায়। হুম, আমি আবার টেন্সে আসবো। তো বলছে দেখেন আই উইল কাম,
আই উইল কাম ফিউচার ইনডেফিনিট, এই নিয়মটুকু আমরা সবাই জানি। আই উইল কাম, আমি আসব। কার সাথে? উইথ হিম, তার সাথে আসব। তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস, এই যে উইথ ইয়োর মানে তোমার পিতামাতার সাথে, উইথ ইয়োর মানে তোমার পিতামা, উইথ ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতার সাথে। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে খাবো, আই উইল ইট উইথ ইউ। আমি তোমার সাথে সিনেমাটি দেখব, আই উইল ওয়াচ দ্য মুভি উইথ ইউ। আমি তোমার সাথে বেড়াতে যাব বা ঘুরতে যাব, আই উইল গো উইথ ইউ। আই উইল গো আউটসাইড উইথ ইউ। আমি তোমার সাথে ঘুরতে যাব, আমি তোমার সাথে খেলতে যাব। হুম। তো তাদের সাথে বলা হচ্ছে যে আমি তাদের সাথে মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ উইথ দেম। তোমার ছাত্রদের সাথে উইথ ইউর স্টুডেন্টস। আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস। হুম। বলেন তো, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি, উইথ মাই ফ্রেন্ডস এটা ব্যবহার করে বলেন। আমি বল মাই ফ্রেন্ড। ইয়েস, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। হ্যাঁ, যদি বলা হয় উইথ ইউ তোমার। হুম, হ্যাঁ বলেন। এই হবে না, এই হবে। পেলে হবে, কারণ খেলি খেলি বললে বর্তমান কালে বুঝায়। যদি বলতাম আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছিলাম বা খেলতাম, তখন অতীতকাল হয়ে গেল, তখন আপনি প্লেট দিতে পারতেন। হ্যাঁ, আমি টেন্সটা দেখাবো, টেন্সে আমাদের সবারই সমস্যা থাকে। আমি প্রতিদিন এই বর্ণাপুকেও প্রতিদিন টেন্স দেখাই 5 মিনিট করে, কিন্তু আজকে আমি 5 মিনিট দেরিতে শুরু করেছি, এই জন্য হয়নি। আর পরের দিন পাবেন প্রতিদিন। কোনো বিষয় নিয়ে টেনশন করবেন না, শুধু রেগুলার ক্লাস করবেন, দেখবেন আপনি কখন ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন আপনি নিজেও জানতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে পরে আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আফটার দিয়ে। একই একই ধরনের রুল এগুলা, আফটার। যেমন আফটার মি আমার পরে, আফটার হিম তারপরে, আফটার হার তারপরে, হার মানে স্ত্রী, আফটার ইউ তোমার পরে, আফটার দেম তাদের পরে, আফটার আস আমাদের পরে, আফটার করিম করিমের পরে, আফটার মাই ফাদার আমার বাবার পরে। আফটার ইট ইহার পরে। কি বললাম? আফটার ইট মানে হচ্ছে ইহার পরে। হুম। তো এইগুলো কেমন হয় দেখেন, আমি তোমার পরে খাবো, আই উইল ইট আফটার ইউ। তারপরে কেউ নেই, দেয়ার ইজ নান আফটার হার। তারপরে আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক টু ইউ আফটার হিম। আই উইল টক টু ইউ আফটার হিম। তারপরে আমি তোমার সাথে কথা বলবো। আমার বন্ধু আমার বন্ধু আমাদের পরে ঘুমাবে, মাই ফ্রেন্ড উইল স্লিপ আফটার আস। মনে রাখবেন, আফটার মানে পরে। আফটারের পরে ইউ দিতে পারেন, হিম দিতে পারেন, দে দিতে পারেন, দেম দিতে পারেন। অর্থাৎ এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এখানে আমি 6টা দিয়েছি, আপনি আরো বেশি করতে পারেন। তো আফটার মানে হচ্ছে পরে। আর এরপর আরেকটা রুল দেখাবো, সেটা হচ্ছে বিফোর। বিফোর মানে পূর্বে, যেমন বিফোর মি, বিফোর হিম, বিফোর করিম, বিফোর রহিম, বিফোর মাই ফাদার। হুম। যদি বলা হচ্ছে তাদের আগে তোমাকে জানাবো, তাদের আগে সংবাদটি আমি তোমাকে জানাবো, আই উইল ইনফর্ম দ্য নিউজ বিফোর দেম। আজকে তুমি সবকিছু প্রকাশ করবে আমাদের সামনে, ইউ উইল ডিসক্লোজ এভরিথিং বিফোর আস টুডে। বিফোর আস মানে আমাদের সামনে। তো এই বিফোর মানে পূর্বে বা সামনে, বিফোর ইউ তোমার সামনে, বিফোর মাই প্যারেন্টস। তাকে দেখলাম লাইনে দাঁড়ানো, কি বলবো, আপনি আমার আগে বাথরুম করে একজন এসে কুকুরে ঢুকে গেল, তখন সেইখানে কি বলবো, আছে না, হয় না এরকম একদিন। হুম আমার হুম। স্যার এটা আমারও হয় এরকমটা, মানে আফটার আর এই বিফোর স্যার এটা দেখেন, যেগুলা হয়, যেগুলা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, হ্যাঁ, সেইগুলাই কিন্তু আমি আপনাদের শিখাবো। কারণ আমি যদি সারা বছর আপনাদেরকে নিয়ে আমি পড়ে থাকি, আপনাদেরও লস, আমারও লস। লসটা কেমন? আমি সারা বছর যদি আপনাদেরকে সময় দেয়, আমি তো অন্যকে পড়াতে পারবো না, তাই না? তো আমি চাই যে যত দ্রুত শিখায় আপনাদেরকে আমি ছেড়ে দিতে পারি। তো এই যে যে রুলগুলা, এগুলো কিন্তু খুবই খুবই মূল্যবান। এগুলা থেকে আপনারা প্র্যাকটিস করবেন, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষেই এগুলো পেয়ে যাবেন। হয়তো এরপর আরেকটা ক্লাস আছে, তারপর আমি এগুলো আপনাদের যার যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো এইগুলা দেখেন, আরো অনেক রুল আছে। হ্যাঁ, আজকে সময় থাকলে আমি একটু দেখাতাম। এই একটা রুল দেখেন, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ আছে, সবই আছে, সব পাবেন। দেখেন, হেড, হেড দ্বারা হচ্ছে মালিকের অধীনে, আর যা যা লাগে আমি সব দিয়ে দিব। হেড দ্বারা মালিকের অধীনে
অতীতে কোনো কিছু ছিল কারো অধীনে, যেমন আপনার অধীনে বা আমার অধীনে, একটা বাক্য লিখেছি, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। শুধু সাবজেক্ট পরিবর্তন করেছি, কখনো আই দিয়েছি, কখনো ইউ দিয়েছি, কখনো হি দিয়েছি। আই হ্যাড এ কার, ইউ হ্যাড এ কার, হি হ্যাড এ কার। যদি বলা হয় আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড এ ফ্রেন্ড। তার একজন বন্ধু ছিল, হি হ্যাড এ ফ্রেন্ড। আমার একটা সমস্যা ছিল, আই হ্যাড এ প্রবলেম। তোমার একটা সমস্যা ছিল, ইউ হ্যাড এ প্রবলেম। তার একটি সমস্যা ছিল, হি হ্যাড এ প্রবলেম। হ্যাঁ, তারপরে দেখেন বলছে আমার একটি মেয়ে বন্ধু ছিল, আই হ্যাড এ গার্লফ্রেন্ড। তোমার একটি মেয়ে বন্ধু ছিল, ইউ হ্যাড এ গার্লফ্রেন্ড। আমার একটা ছোট ভাই ছিল, আই হ্যাড এ ইয়ঙ্গার ব্রাদার। আমার একটা স্কুল ছিল, আই হ্যাড এ স্কুল। হুম, আমার একটা কম্পিউটার ছিল, আই হ্যাড এ কম্পিউটার। এখানে আপনি আই নে দিয়ে ইউ করতে পারেন, ইউ হ্যাড এ কম্পিউটার, হি হ্যাড এ কম্পিউটার। কম্পিউটার নে দিয়ে বলতে পারেন আই হ্যাড এ শার্ট, আই হ্যাড অ্যান আইফোন, আই হ্যাড এ হাউস, হ্যাঁ, আই হ্যাড এ মোটর বাইক, আই হ্যাড কি, আই হ্যাড এ রোলস রয়েলস কার, আই হ্যাড বিএমডাব্লিউ, অনেক কিছু বলতে পারেন। আই হ্যাড এ পিস অফ ল্যান্ড, আমার এক খণ্ড জমি ছিল। হুম, তারপরে বলতে পারেন আই হ্যাড এ ফ্রিজ, আই হ্যাড এ কম্পিউটার। যা দিবেন এখানে তাই হবে। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচার জানেন, আপনি অনেক কিছু পারবেন। আপনাকে এরকম কিছু স্ট্রাকচার জানিয়ে দেওয়া হবে, এইগুলা প্র্যাকটিস করে করে আপনারা নিজেরাও, এখান থেকে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি, এখানে আমি যে বাক্যগুলো দিয়েছি এই স্ট্রাকচার নিয়ম ঠিক থাকবে, কিন্তু অন্য বাক্য আপনাদের তৈরি করতে হবে। স্যার এই বইটা কত পৃষ্ঠার? এইটা ওই বইয়ের না, এটা আমি আলাদা দিয়ে দিচ্ছি এটা। এটা আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে করে। ছিলাম, আমি আসলে আচ্ছা, আমি দিব, আমি আমি ম্যানেজ করে দিব, আমি ম্যানেজ করে দিব, কোনো সমস্যা হবে না। যেহেতু পার্সোনাল বেসে আপনাদের পার্সোনাল যা যা লাগে আমি সবই দিব। নীলিফা আপা, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। লাগবে এটা আমাকে জানা দিন, কারণ আমার মাঝে মাঝে মাইন্ড চেঞ্জ হয়ে যায়, বাংলাদেশে যাওয়া আসার বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা বইটা আচ্ছা, আমি প্লিজ। আমি এগুলো আপনাকে সব লিখে দিব, আমি চার্ট করে দিব কি কি লাগবে, এবং আমি দিয়ে দিব, ঠিক আছে। অন্য কোথাও যাওয়া লাগবে না, যেহেতু আমি পড়াচ্ছি আমি দিয়ে দিব। তো আমি আসলে আরো সময়টা কন্টিনিউ করতে চাচ্ছিলাম, আগামী দিন পারবো। আগামী রুটিনটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি তো জানেনই যে শনি সোম বুধ আর শুক্র। তো এই রুটিনে থাকবে। এখন হচ্ছে আমার অন্য একটা ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। আর এইগুলা থেকে একটু হোমওয়ার্ক করবেন। আর একটা হোমওয়ার্ক হচ্ছে, মেইন হোমওয়ার্ক দেখেন যেটা, সেটা হচ্ছে এই যে এইগুলো একটু মুখস্থ করবেন। নেম মানে সংজ্ঞা দেওয়া, নেমড নেমড। নিড মানে, নিড মানে দরকার হওয়া, নিডেড নিডেড। হ্যাঁ, পড়াবেন? শুক্র আমি সময় পেলে পড়াবো। হ্যাঁ, মাঝে মাঝে পড়াই, মাঝে মাঝে পড়াই না। শুনেন, নোটিস মানে উল্লেখ করা, নোটিসড নোটিসড। হ্যাঁ, অফার মানে প্রস্তাব দেওয়া, অফার্ড অফার্ড। এখান থেকে 20টা ওয়ার্ড মুখস্থ করবেন, মাত্র 20টা। এই 20টা একটু মুখস্থ করবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে ধরবো, এগুলো ফিডব্যাক নিব। তো আসলে আমি পরবর্তীতে আবার কথা বলে নিব, ততক্ষণ ভালো।